2018 সালের জুলাই মাসের 1 তারিখ সকালবেলা একজন প্রতিবেশী আবিষ্কার করলেন যে ললিত আজ তাদের দোকান খোলেননি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়নি এখনো। দরজাটা খোলা, মেইন গেট খোলা। ডাক দিলেন তিনি খুব স্বাভাবিকভাবেই, ডাকে সে উত্তর আসেনি। এখন তিনি মূল দরজা দিয়ে প্রবেশ না করে তিনি ঘুরে গেলেন, আর একটু ঘুরে গেলেন দেখার জন্য যে তারা ভেতরে সবাই ঠিকঠাক আছে কিনা, কারণ এত ডাকাডাকির পরে এখন পর্যন্ত কেন সাড়া দিল না কেউ, কেন। এবং সে বয়স্ক ব্যক্তি তিনি যখন উকি দিলেন ঠিক ওই জায়গাটাতে, যেই জায়গাটাতে গ্লাস দিয়ে একটা স্কাই উইন্ডো দেওয়া ছিল, যেটা দিয়ে আকাশ দেখা যাবে ঘরের মধ্যে বসে থাকে, সেদিক দিয়ে উনি উকি দেওয়ার পরে ওনার রুহটা শুধুমাত্র শরীর থেকে বের হয়ে যাওয়া বাকি ছিল, কারণ উনি এমন এক দৃশ্য দেখেছেন যেটা খুব স্বাভাবিকভাবে সবাই সবসময় দেখে না, আর খুব স্বাভাবিক নাও। 2018 সালের জুলাই মাসের 1 তারিখে ভোরবেলা বা সকালবেলায় আবিষ্কার হয় একটি পরিবারের 11 জন সদস্য অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় আছে। এর মধ্যে 10 জন ঝুলন্ত অবস্থায়, গলায় ফাঁস দেওয়া, এবং একজন যিনি বয়স্ক তিনি বেডরুমে ছিলেন। তার গলায় বেল্ট জাতীয় কোনো কিছু ছিল, যেটা হয় ক্যাবিনেটের হোল্ডারের সাথে লাগানো ছিল, অথবা কোনো কিছুর সাথে, হয়তো আলমারির হ্যান্ডেলের সাথে লাগানো ছিল। পুলিশ আসে, ময়নাতদন্ত হয়, প্রত্যেকটা লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়, এবং আলটিমেটলি আমরা সবাই এখন জানি যেটা হচ্ছে একটা সো কল্ড এক্সপ্লেনেশন এই মডার্ন যুগের জন্য, যে তারা শেয়ার্ড সাইকোসিসে আক্রান্ত ছিল এবং এটা একটা মাস সুইসাইড। এবং সাইকোলজি টার্মে শেয়ার্ড সাইকোসিস হচ্ছে মানে একজন ব্যক্তি দ্বারা বাকিরা সবাই প্রভাবিত হয়। তো একজন যদি ডিলিউশনাল হয়, তার ডিলিউশনের সাথে সাথে বাকিরাও ডিলিউশনাল হয়ে যায়। এটা সাইন্টিফিক টার্ম আর কি। বোরারের ওই পরিবারটা যেদিন মারা যায়, ওই দিন তাদের একটা মাত্র মেম্বার তাকে জীবিত পাওয়া যায়, মানে ওই ফ্যামিলির একটা মেম্বার, সেটা হচ্ছে একটা কুকুর, এবং সম্ভবত তাকে ছাদে পাওয়া যায়। এটা কিন্তু আমরা বেসিক্যালি জানি সবাই, আমরা যতটুকু দেখি, যতটুকু শুনি, ইন্টারনেটে যতটুকু অ্যাভেলেবেল, ওই অতটুকুই দেখি আর অতটুকুই জানি আমরা। বা আরও হয়তো ফার্দার বলার মতো অনেক কিছু আছে, কারণ এভিডেন্স ছিল অনেক। এবং দোষীকে, তারা দোষী খুঁজতে গিয়ে তারা ললিতকে খুঁজে পায়, যে এই পুরো ব্যাপারটাতে সে মাস্টার মাইন্ড। তা আমরা মোটামুটি ইন্টারনেটে করলে আমরা কিন্তু সবাই জানি যে বুরাড়িতে কি হয়েছিল ইন্টারনেটে কল্যাণে। এবং মডার্ন যুগ যেই ধরনের এক্সপ্লেনেশন দিবে, আমরা সেই ধরনের এক্সপ্লেনেশনই শুনি, মেডিকেল টার্ম হোক বা সাইকোলজিক্যাল টার্ম হোক। কিন্তু মডার্ন দুনিয়ার মানে এই ধ্যান ধারণা কতজন নিজেদের মধ্যে ধারণ করে? আমরা যারা বড় হই, আমরা প্রত্যেকে একটা ধর্মের সাথে লেগে থাকি শুরু থেকেই। আমি একজন মুসলমান, আপনি একজন খ্রিস্টান, অমুক একজন বৌদ্ধ, তমুক একজন সনাতনী ধর্মের লোক। প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা বিশ্বাস আছে, তাই না? প্রত্যেকটা ধর্মের কিন্তু আলাদা শ্রেণী বিভাগ আছে, পাপের, পুণ্যের, মানুষের পরে আরেক এন্টিটি আছে। তারপরে কেউ বিশ্বাস করে দেবতাতে, কেউ বিশ্বাস করে ফেরেশতাতে, কেউ বিশ্বাস করে এঞ্জেলে, যার যেরকম ধারণা, কেউ বিশ্বাস করলে হোলি স্পিরিটে। এইটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, এবং প্রত্যেকটা ধর্ম বলে যে এইখানে মানুষের সাথে আরও একজন আছে যাকে দেখা যায় না। অনেকে দেখতে পারে, কেউ সাধনা করে দেখতে পারে, কেউ বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় তাকে দেখতে পারে।
আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার পরিচয়টা ভিন্ন। আমি ডক্টর না, বা আমি একজন পুলিশম্যানও না, বা আমি একজন সাধারণ কেউ, কিন্তু আমার আমার যে পেশাটা বা আমার যে লাইন অফ ওয়ার্ক, এটা তো বিশ্বাসের জায়গার উপরে সম্পূর্ণ। এখন আমি যদি বিশ্বাস করি যে পাহাড়ের পেছনে নরক আছে, তাহলে আমি বিশ্বাস করবো ওইটাই হবে। পাহাড়ের পেছনে বা মাটির পেছনে নরক থাকতেই পারে, কারণ এটা আমার বিশ্বাসে বস্তু মিলায় কিন্তু, তাই না? কিন্তু এক একজনের পারসেপশন এক এক রকম। এখন আমি বিশ্বাস করবো যে মাটির নিচে নরক আছে, এটা আমার পারসেপশন। আমি নরক দেখবো যে মাটির নিচে নরক আছে, কিন্তু আরেকজনের পারসেপশনে সে দেখবে কি মাটির নিচে লাভা আছে। কারণ আমাদের মাটির নিচে কোরটা কিন্তু ঘূর্ণায়মান। পারসেপশনটা ভিন্ন, এবং ভিন্ন পারসেপশনের কারণে যে জিনিসটা দেখছি সেইটারও ভিন্নতা প্রকাশ পায়, কিন্তু জিনিস একই, ঘুরে ফেরে জিনিস একই, পারসেপশনটা ভিন্ন। যদি বুরারি কেসটাকে কেউ যদি ভালোভাবে নজর দেয়, সব ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যাটা দূরে ফেলে দেয় তারা, তখন তাদের কাছে সামনে আসে কি, যদি বাংলায় যদি আমরা বলার চেষ্টা করি, লৌকিক অলৌকিক ব্যাপার স্যাপার। এই মডার্ন যুগে লৌকিক অলৌকিক ব্যাপার স্যাপার কিন্তু লুকানোর মতো কোনো কিছু না। এই মডার্ন যুগেও লৌকিক অলৌকিক ব্যাপার স্যাপার ঘটে, আমরা হয়তো মানতে চাই না, আমরা বলি কি মিরাক্কেল, আমরা এক্সপ্লেন করি যে এটা হচ্ছে গ্র্যাভিটির কারণে টিকে গেছে। সাপোজ একটা ব্রিজ হয়তো একটা কলামের উপরে টিকে গিয়েছে, সবগুলো কলাম ধসে গিয়েছে, কিন্তু একটা ব্রিজ ওই একটা কলামের উপরে টিকে গিয়েছে। এখন তারা বলবে কি সেন্টার অফ মাস, কাইনেটিক এনার্জি, এইটা সেইটা ব্যবহার করে তারা একটা থিওরি দিবে যে টোটালি মানে সায়েন্টিফিক থিওরির উপরে এটা স্ট্যান্ড করে এইভাবে। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমরা গ্র্যাভিটিকে দেখি না, এটা কিন্তু থিওরিটিক্যালি আছে, কিন্তু আমরা গ্র্যাভিটিকে দেখি না। তো যে জিনিস আছে সেটাকে অস্বীকার করার তো উপায় নেই। অবশ্যই কেউ না কেউ আছে যার ইন্টেনশন ভালো না। আমার ব্যক্তিগত নজরটা ছিল অন্যরকম। স্বাভাবিকভাবে আমার কাছে কিন্তু এভিডেন্স নাই। ইন্টারনেটে জগা খিচুড়ি থাকে অনেক, আর ইন্টারনেটে কথা বিশ্বাস করার মতো লোক আমি না। কিন্তু তারপরও যতগুলো ভেরিফাইড সূত্র থেকে দেখলাম অনেক কিছু, দেখার পর শুরু থেকে মনে হচ্ছিল যে না, এটা হচ্ছে ম্যানিপুলেশনের থ্রুতে ম্যানিপুলেশন হয়েছে একটা মানুষ, মানে ললিত, যেখানে এখানে এই মুহূর্তে টার্গেট করা হয় যে ললিত পুরো ব্যাপারটা মাস্টার মাইন্ড। তো আমার প্রথম দিকে এরকমই লাগলো যে ললিতই যে সব ঝামেলার মূল। শুরুতে সে গডলি ফিগার হয়ে তাদের সামনে আত্মপ্রকাশ করে, একটা মিরাকেলের থ্রুতে সে কথা বলতে শুরু করে। তো সেখানে যেহেতু মিরাকেল ছিল, সে কোনো এক কারণে সে হয়তো তার উপরে হামলা হয়েছিল, বা কোনো এক কারণে সে কথা বলতে পারেনি কয়েক মাস বা কয়েক বছর। যখন তার জবানটা ফেরত আসে, তখন সে এক্সপ্রেস করে নিজেকে যে আমি ভোপাল সিং, মানে সে তার বাবা আর কি, তার বাবা তার উপরে এসে কথা বলে। তো শুরু থেকে এরকমই লাগে কিন্তু যে ললিত সব কিছুর পেছনে সে দায়ী। এখন তাদের ফ্যামিলির অবস্থা কি ভালো ছিল না খারাপ ছিল, এটার ব্যাপারে কনফার্মেশন নেই আমার কাছে যে তাদের পরিবার আগে ভালো ছিল না খারাপ ছিল, কিন্তু তারপরও ধরে নেওয়া যায় বা লোকজন বলতে থাকে, যেটা শোনা যায় ইন্টারনেটে অ্যাভেলেবল যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে যে মানে তাদের বাবার মৃত্যুর আগে কেমন ছিল সেটা আমি জানি না, কিন্তু বাবার মৃত্যুর পরে নাকি তাদের অনেক বেশি উন্নতি হয়। মানে ললিতের এই ঘটনার পর থেকে, ললিতের কথা বলার পর থেকে অনেক বেশি উন্নতি হয়, এবং মানুষজনও সেটা বের করতে থাকে যে মানে তাদের ফ্যামিলি সেটা মানতে থাকে, ফলো করতে থাকে। এবং যখন আপনি কোনো কিছু ফলো করবেন, আপনার যখন সাকসেস পাবেন, আপনার যখন হচ্ছে, আপনার যখন সেই ব্যাপারটা ঘটছে যে না ঠিক আছে আমি কথাটা শুনে ফল পাচ্ছি, তাহলে আপনি সেই জিনিসটাকে ফলো করবেন, সেই নির্দেশনা বা সেই কমান্ডটাকে আপনি ফলো করবেন। তো শুরু থেকে তো এরকমই লাগে। এক একটা ডায়েরি এন্ট্রি ছিল, কে কী করবে না করবে, কে কোথায় খাবে, কার কী হবে না হবে, এগুলো তো একটা নির্দেশের মতো ছিল ডায়েরি এন্ট্রিগুলোতে। তো এইভাবে দেখা যেতে পারে যে ললিত হয়তো তার ব্রেনটাকে হাইপারলি অ্যাক্টিভ করে সে হয়তো কথা বলতে পারছে, এবং এই হাইপার অ্যাক্টিভিটির থ্রুতে সে হয়তো
আরও ভালোভাবে ক্যালকুলেট করতে পারছে যে এই কাজগুলো করলে এরকম এরকম হবে, তাদের আয় উন্নতি হবে বা তাদের সমস্যার সমাধান হবে। এটা ব্রেনের হাইপার অ্যাক্টিভিটির দ্বারা অসম্ভব সায়েন্টিফিক্যালি। কিন্তু আমি তো এখানে সায়েন্সের কথা বলছি না, আমি শুধু এক্সপ্লেন করছি যে মানুষ হয়তো এইভাবে ভাবতে পারে যে ললিত পুরো ব্যাপারটার মাস্টারমাইন্ড এইভাবে সে সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছে এবং প্রত্যেকে তার ইনস্ট্রাকশন ফলো করাতে ফল পেয়েছে এবং ফল পাওয়াতে বিশ্বাস বেড়েছে। বিশ্বাস বাড়লে কী হয়? ভক্তি চলে আসে। ভক্তি যখন চলে আসে তখন সেটা কী হয়? অন্ধভক্তি চলে আসে, তাই না? এবং অন্ধভক্তর শেষ পথ কী? কুয়ার মুখ পর্যন্ত সে যাবে এবং আপনি ধাক্কা দিয়ে বা অন্য কেউ ধাক্কা দিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে দেবে। এটাই অন্ধভক্তর শেষ ফল। এখন পুলিশ হোক বা যেই হোক, এই কেসটা তো এই মুহূর্তে ক্লোজ করে দিয়েছে তারা, এবং ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এটা শেয়ার্ড সাইকোসিসের সমস্যা, মাস সুইসাইড। শুরু থেকে দেখলে এরকমই লাগে। ওই যে বললাম না, ললিত সব কিছুর মাস্টারমাইন্ড মনে হয় যে সব কিছুর মাস্টারমাইন্ড এই ললিতই। কিন্তু আমার কাজ হচ্ছে হিসাব মিলানো। শয়তান কি পছন্দ করে জানেন? সে আপনার ডান পাশে বসে থাকবে, আপনার বাম পাশে বসে থাকবে, আপনার কাঁধে বসে থাকবে, কিন্তু সে কোনো মতে ধরা দিবে না। পুরো ঘরের মধ্যে, পুরো জমায়েতের মধ্যে সে উপস্থিত থাকবে, কিন্তু কেউ তার উপস্থিতি টের পাবে না। আর এটাতেই তো সে মজা পায়, এটাই তো তার আসল খেলা। বোরারি তো কিন্তু এরকমই হয়েছে। আমি 100% যদি গ্যারান্টি নাও দিতে পারি, কিন্তু আমি 90% গ্যারান্টি দিতে পারবো, কারণ হিসাব মিলাতে হবে সেইভাবে। দুনিয়াতে সায়েন্স এসছে 2 বছর বা 200 বছর এরকম, কিন্তু যে সমস্ত এন্টিটির কথা আমরা বলি, আমরা কিন্তু মিশরেও ওই যে আদি অক্ষরগুলো দেখি, ভাষা দেখি, সেইখানেও কিন্তু তাদের উপস্থিতি আমরা নজরে দেখি, তাই না? তাদেরকে আমরা এলিয়েন বানিয়ে বসে থাকি অনেক সময়, অথবা কোনো ব্যাখ্যা দেয় না। সায়েন্স যখন পারে না তখন বলে যে এটা একটা ফেনোমেনা, আর একটা ব্যাখ্যা দিয়ে দিল ঠাস ঠুস। এটা সায়েন্সের কাজ। সায়েন্স সে এখনও শিশু, এটা বুঝতে হবে। সায়েন্সের এতখানি অগ্রগতির পরও এটা বলতে হবে আপনাকে, বা এটা আপনাকে বুঝতে হবে যে সায়েন্স এখনও শিশু। এবার আসে কিছু ক্যালকুলেশন আমি করেছি। দেখা গেল যে কিছু ইনফরমেশনে দেখা যাচ্ছে যে 11টা ডায়েরি মেনটেন করা, 11 বছর, পরিবারের সদস্য 11 জন, ঘরের মধ্যে উইন্ড পাইপ ছিল বা কোনো রকমের পাইপ ছিল যেটা সিম্বলাইজ করতো যে 7 জন বা 8 জন মহিলা বা বাকিরা পুরুষ। তো পাইপ, কিছু পাইপ ছিল নিচের দিকে, কিছু পাইপ ছিল উপরের দিকে, 11টা পাইপ ডায়েরি এন্ট্রি ছিল। এবং 11 বছর, 11 ডায়েরি, এবং তারা মারা গেল 11 জন। কিন্তু গোড়াটা কোথায়? আপনি ভোপাল সিংকে কীভাবে বাদ দিবেন, বা ভোপাল সিংয়ের ব্যাপারটা এখানে কীরকম? ললিত যে বারবার বলছে যে সে তার বাবাকে দেখছে, তার বাবার সাথে তার কানেকশন এত ভালো, সে তার বাবাকে দেখছে কীভাবে? যদি আমার হিসেবে ভুল না হয়, আমি আবারও বলি, যদি আমার দিনক্ষণের হিসেবে ভুল না হয়, ললিতের প্রথম ডায়েরি এন্ট্রি ছিল 7 সেপ্টেম্বর 2008 বা 2007। যদি 2007-এর 7 সেপ্টেম্বর যদি তার প্রথম ডায়েরি এন্ট্রি হয়, আমার ক্যালকুলেশন হিসেবে ওটা ছিল কৃষ্ণপক্ষের 11তম দিন। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ যদি আপনারা কেউ না বুঝতে পারেন, তা হচ্ছে শুক্লপক্ষ হচ্ছে যে এই সময়টাতে চাঁদ থাকবে, এটা চাঁদের দিন থেকে শুরু হবে, এটা চাঁদের দিন থেকে শুরু হবে, মানে এরা চাঁদের দিনে এসে শেষ হয়ে যাবে। মানে আজকে চাঁদের 1 তারিখ, এই আমরা শুক্লপক্ষ শুরু হবে, ফুল চাঁদ চলে আসবে 15 তারিখে। অবভিয়াসলি হয়, চারটা আমরা পুরো ফুল দেখতে পারি। সেই দিন পর্যন্ত 15 তারিখ, প্রথম 15 দিন, ওই দিন ফুল মুন হয়, এই জন্য শুক্লপক্ষের, পক্ষ মানে 15, তো শুক্লপক্ষ চলে।
মানে চাঁদের 1 তারিখ থেকে শুরু করে চাঁদের 15 তারিখ পর্যন্ত শুক্লপক্ষের প্রথম 15 দিন। পরের 15 দিনকে তারা বলে বা ডেসক্রাইব করা হয় যে কৃষ্ণপক্ষ। এটা শুরু হয় পূর্ণিমার পরের দিন থেকে, 1 2 3 4 করে শুরু হয়। অমাবস্যাতে কিন্তু নিরেট অন্ধকার থাকে, এটা কিন্তু আমরা জানি। তো ডায়েরি এন্ট্রি এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি নোটে, যে এটা 2008 হবে না, 2007 সেপ্টেম্বরের 7 তারিখ আমার হিসেবে কৃষ্ণপক্ষের 11তম দিন। এবার আপনি বলতে পারেন যে কৃষ্ণপক্ষের 11তম দিন তো কী হয়েছে, বা 11তম রাত তো কী হয়েছে? হয়েছে অনেক কিছু। কারণ সচরাচর এই ধরনের ঘটনা যখন কোনো জায়গায় ঘটবে, যদি তার শিকারকে ধরার চেষ্টা করে, সে তখনই ধরবে যখন অমাবস্যার আগে বা পরের সময়টাতে। যত ধরনের খারাপ কাজ অমাবস্যার আগে এবং অমাবস্যার পরে হয়, ম্যাক্সিমাম কাজ অমাবস্যার সময়তে হয়। অমাবস্যার 1 দিন আগে বা অমাবস্যার সাথে বা অমাবস্যার 3 দিন 4 দিন আগে, এই সময়টাই শুরু হয় কৃষ্ণপক্ষের দশমী থেকে, মানে 10তম দিন থেকে সবচেয়ে খারাপ টাইম শুরু হয়। এই সময়টাতে আপনি বিশেষ করে দেখবেন, আপনারা যদি খোঁজ নিয়ে জানতে পারেন, যারা ক্ষতির কাজটা করে, যে অমুকের ক্ষতি আমি করব, ধরুন আমি আপনাকে মেরে ফেলার জন্য বান মারব, তাহলে আমার স্পেসিফিক টাইম আর ওই সময়টাতে কাজ করতে হবে। সেটা হচ্ছে কৃষ্ণপক্ষের সময়। সেটা 8 9 10 এই সময় না, এই 10-এর পরের থেকেই শুরু হয়। ম্যাক্সিমাম তারা শুরু করে এমনভাবে যে তারা যে প্রক্রিয়াটা শুরু করে সেটা 3 দিন 4 দিন বা 5 দিন বা 7 দিনে হতে পারে। প্রক্রিয়াটা শেষই হবে অমাবস্যার দিন। এবং ভোপাল সিংয়ের প্রথম ডায়েরি এন্ট্রিটা যেটা ললিত করে, সেটা হচ্ছে 7 তারিখ সেপ্টেম্বর মাসের 2007 কৃষ্ণপক্ষের 11তম দিন, একাদশী। আমি অ্যাজিউম করে নিতে পারি যে ওই সময় তাদের লাইফে এমন একজনের এন্ট্রি হয় ভোপাল সিংয়ের চেহারায়, যেটা কেউ আন্দাজ করতে পারেনি যে 11টা বছর পরে তাদের সাথে কি হবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে 11 বছর বা দীর্ঘ সময় দরকার কি? দেখুন, যে এই খেলাটা খেলে, খেলাটা তো একটা পারপাস থাকে, তাই না? এখন আপনি যদি চান যে আপনি এক্ষুনি মানে এই কাজটা করবেন, সাপোজ ধরুন যে আপনি এক্ষুনি চাচ্ছেন যে আপনার একটা মোবাইল ফোন কিনবেন, মোবাইল ফোনটার দাম 10,000 টাকা, টাকাটা এখন আপনার কাছে নেই, কিন্তু আপনি অস্থির হয়ে গেছেন, আপনি টাকা ধার দেনা করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, আপনি আপনার ফোনটা কিনে নিয়েছেন আজকেই। কিন্তু আবার আপনি চাইলে 30 দিন অপেক্ষা করতে পারেন, টাকা জমাবেন, বা 1 বছর অপেক্ষা করতে পারেন, টাকা জমা দেবেন। এটা কিন্তু আপনার পারসেপশনের উপর নির্ভর করে, আপনার ইচ্ছার উপরে নির্ভর করে, আপনার বুইলের উপরে নির্ভর করে যে আপনি চাচ্ছেনটা কি। কিছু কিছু ঘটনা হয় স্পেসিফিক ডেটে, স্পেসিফিক সময়, বা কিছু কিছু এই রকমের যত ঘটনা ঘটে এগুলো স্পেসিফিক সময় শুরু হয়, কিন্তু এটা স্পেসিফিক কোনো সময় থাকে না শেষ করার জন্য। যদি স্পেসিফিক সময় শুরু হয় তাহলে এটা কোনো স্পেসিফিক সময় থাকবে না শেষ করার জন্য। আর যদি কোনো স্পেসিফিক সময় যদি এটা শুরু না হয়, এটা শেষ হবে একটা স্পেসিফিক সময়। মানে আপনার আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। 11তম দিনের দিন সে যখন এসেছে, তখন এই 11 সংখ্যাটা কিন্তু ঘটবেই। 11 সংখ্যাটা আপনি সব জায়গায় পাবেন। 11টা ডায়েরি পাবেন, 11 বছর পাবেন, 11 জন লোক পাবেন, 11টা পাইপ পাবেন। কথা আরও আছে, কিন্তু আরও 11 আছে লুকানো, আর একটু খুঁজলে বা একটু তালাশ করলে পাওয়া যেতে পারে। গোপাল সিংয়ের চেহারা ধরেই তার এন্ট্রিটা কিন্তু তাদের লাইফে হয়। এবং আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন বা ইন্টারনেটে যদি আর একটু ভালো করে সার্চ করেন বা খুঁজেন, আপনারা দেখতে পাবেন যে ডায়েরি এন্ট্রিগুলো ছিল এরকম ম্যানিপুলেটিভ, মানে একটা নির্দেশনা মতো, যে এই কাজগুলো না করলে ঝামেলা আছে। মানে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট, এটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে ছিল। প্রত্যেকটা ফলাফল তারা পেয়েছিল, প্রত্যেকটা পরামর্শের ফলাফল তারা পেয়েছিল। অবভিয়াসলি আমি একটু আগেই বলেছিলাম শুরুতেই, যদি আপনি
ফলাফল পান তো আপনি বিশ্বাস করবেন। যদি আপনি বেশি বিশ্বাস করেন তাহলে আপনি অন্ধভক্ত হয়ে যাবেন, এবং অন্ধভক্ত হলে কি হবে ওইটাই। এখন এখানে যখন আপনি বিশ্বাস করলেন, আপনি ফল পেলেন, ফল পাওয়ার পর আপনি ভক্ত হয়ে গেলেন, ভক্ত হওয়ার পর আপনি আরও ফল পেলেন, ফল পাচ্ছে। ললিতের পরিবার, বুড়ার এই ফ্যামিলিটা পুরো রকমের সব ধরনের ফল পাচ্ছিল তারা। কোনো দিক দিয়ে তাদের কিন্তু ভুল হচ্ছিল না। তারা কোন জায়গায় কি খাবে, কবে কি করবে, কোথায় যাবে, কি আশায় বিষয়, কার সাথে উঠবে, কার সাথে বসবে, সব ধরনের লেখাবার্তা ছিল ওই ডায়েরি এন্ট্রিগুলোর মধ্যে। একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে ছিল তারা। এবার আসি তারা মৃত্যুর আগে যে ক্রিয়াটা করছিল এই ক্রিয়াটার ব্যাপারে। এই ক্রিয়াটা ছিল এরকম, মানে বট গাছের তপস্যা, এরকম সামথিং কোনো কিছু। আমরা বট গাছটাকে যদি দেখি, বট গাছকে আপনি ডেসক্রাইব করেন একটু। বট গাছের মানে ফিজিক্সটা একটু ডিসক্রাইব করেন, মানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সরি আমি ফিজিক্স বলে বলেছি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা একটু ডিসক্রাইব করেন। সে বড় হয় এবং সে ছড়ায়, এবং সে তার শরীর থেকে ঝুরি মানে শেকড় ফেলতে থাকে মাটিতে। তার আরও বেশি রসের দরকার, মাটি থেকে রস দরকার, আরও বেশি শোষণ ক্ষমতা দরকার, তার অনেক বেশি শক্তি দরকার, কারণ সে সর্বদা ক্ষুধার্ত। বট গাছ কিন্তু সর্বদা ক্ষুধার্ত, এই জন্যে কিন্তু সে তার ওই মূল শিকড় দিয়ে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে খাবার খেয়ে সে পেট ভরতে পারে না তার। এই জন্য সে তার ছুরিগুলো ফেলতে থাকে, যে ছুরিগুলো মাটিতে যাবে, মাটি থেকে কিন্তু সে রসগুলো শুষে নেয়। গাছের সিস্টেমটা কি, গাছ তো মাটি থেকে রস শুষে বেঁচে থাকবে, তাই না? পানিটাও তো সে গাছের শেকড় থেকে তো সে ইনটেক করবে, মাটি থেকে তো সে ইনটেক করবে, সে যে বেঁচে থাকবে। বট গাছটাকে কীরকম লাগে? তারা যে বট গাছে তপস্যা করছিল, বট গাছের তপস্যা করছিল নাকি তার তপস্যা করছিল যার ক্ষুধা ছিল বেশি, যার দরকার ছিল 11টা মানুষকে সে খাবে সামহাও। বট গাছের তপস্যা মানে তাদের সামনে যেভাবে প্রেজেন্ট করা হোক না কেন, বট গাছ ফিগারটাই হচ্ছে এরকম। সে সর্বদা ক্ষুধার্ত, সে রাক্ষসে, তার প্রচুর এনার্জি দরকার, তার প্রচুর ক্ষুধা। এই জন্য তার অজস্র ঝুরি নামে, যেটা শিকড় মাটিতে যায় এবং সেখান থেকে সে নিতে থাকে, এনার্জি নিতে থাকে। এই বট গাছে তপস্যা তারা করার মানে ওই ক্রিয়াটা তারা করা শুরু করেছে। এখন কি ছিল ডায়েরি এন্ট্রিগুলোতে? তারা কিন্তু মহড়া দিয়েছিল বারবার। তারা যে ডায়েরি এন্ট্রিতে যে নির্দেশ এসেছিল সেগুলোতে তারা কিন্তু মহড়া দিয়েছে বারবার, যাতে এই ক্রিয়াটা ভুল না হয়। এবং স্পেসিফিক 2টো দিন না জানি 3টা দিনের নাম বলা ছিল, যে ক্রিয়াটা হইতে হবে অমুক দিনেই, মানে ওই 2টা বা 3টা দিনের যে কোনো একদিন হইতে হবে ক্রিয়াটা, মানে সপ্তাহের ওই 2 বা 3 দিনের মধ্যে। তো তারা কিন্তু সেটা রিহার্সাল তারা করেছে দেখে কিন্তু ওইটা ডায়েরি এন্ট্রিতে ছিল যে তারা রিহার্সাল করছে। এখন আমার কথা হচ্ছে যে সায়েন্স যে বলে যেটা শেয়ার্ড সাইকোসিস বা এরকম কোনো কিছু, আপনি এই জিনিসটা তো তাহলে লুকাতে পারতেন না মানুষের কাছে। একটা পরিবার হাসে খেলে সব কিছু করে, কিন্তু সব শেয়ার্ড সাইকোসিস তখন এই জায়গায় এসেই আটকে যায় তাদের। আর সারাদিনে 24 ঘন্টার অ্যাক্টিভিটির মধ্যে কোনো শেয়ার সাইকোসিস নাই। যখনই এই কেসের রিচুয়ালের ব্যাপার আসে তখনই সায়েন্সের মাথার সমস্যা দেখা দেয় এবং তারা মনে করে কি এটা শেয়ার সাইকোসিস। বাকি যে বললাম না 24 ঘন্টায় তারা যা মনে তা করুক, ওটা আর শেয়ার সাইকোসিস হয় না। সায়েন্স বললাম না যে এখনও শিশু। তো বট গাছে তপস্যা তারা করবে। ওই রিচুয়ালে কি বলা ছিল যে আমি আসবো, কিন্তু আমি আসবো কখন? যখন মাটি কাঁপবে এবং যখন আকাশ ফেটে যাবে। খুব ঠান্ডাভাবে মাথায় নেন, মাটি কাঁপবে এবং আকাশ কি হবে? ফেটে যাবে। আপনাকে যদি এই মুহূর্তে আমি ফাঁসিতে ঝুলাই এবং যদি আপনার পায়ের নিচে থেকে টুলটা সরিয়ে দিই, আপনাকে মাটি কাঁপা শুরু হয়ে গেল না পায়ের নিচে? কারণ আপনি মাটি পাচ্ছেনই না। আপনি কিন্তু মাটি পাচ্ছেন তো পা তো কাঁপবেই, অবভিয়াসলি মাটি কাঁপছে।
আকাশ ফাটবে কীভাবে? আকাশ তো অবভিয়াসলি ফাটবে যখন আপনি স্ট্র্যাঙ্গুলেট হচ্ছেন, আপনি যখন ফাঁসে ঝুলে গেছেন, আপনার নার্ভগুলো তো ইমিডিয়েটলি রক্ত পুশ করা শুরু করে দিয়েছে চোখের মধ্যে। যখন আপনি এখন আমার কথা যারা শুনছেন, আঙ্গুল দিয়ে 2 চোখে প্রচণ্ড জোরে চাপ দেন তো একটু, কিচ্ছু হবে না। চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন মানে আলোর ছটা। আপনি চোখ বন্ধ করে দেখুন তো, আপনি চোখ বন্ধ করলে কি আপনি অন্ধকার দেখছেন না? তো এই অন্ধকারটা কি? এটাই তো আকাশ। আপনি চোখ খুললে দেখছেন সব কিছু, তাই না? কিন্তু চোখ বন্ধ করলে কাউকে দেখছেন না। এখন যখন আপনি স্ট্র্যাঙ্গুলেট হবেন, যখন আপনি গলার ফাঁসে ঝুলে যাবেন, কেউ যদি আপনার গলা টিপে ধরে, আপনার এই নার্ভগুলো যে চোখের পেছনে যে পানি মারা শুরু করে এবং ইমিডিয়েটলি আপনার চোখের সামনে তারা খসে পড়তে শুরু হয়, আকাশ ফেটে যেতে শুরু করে। এটাও কি শেয়ার্ড সাইকোসিস? তাদের সাথে কি হবে সেটা সেখানেই লেখা ছিল। আফসোস যদি ললিত বুঝতে পারত। মাটি কাঁপবে, আকাশ ফেটে যাবে, তারপর আমি আসব। তোমার আর আশাই লাগবে না। তুমি তো বলেছো যে তুমি আসবে, তুমি তো এসছোই এদের মৃত্যু দেখার জন্য। তুমি যেই হও, তুমি খুব চালাক ছিলে। তুমি 11টা বছর অপেক্ষা করেছো। তোমার কোনো না কোনো পারপাস ছিল এই 11টা লোককে বলিতে চড়ানোর। এবং বলিটার সিস্টেম ছিল এরকম যে তুমি তাদেরকে মারো নাই, তুমি তাদেরকে উৎসর্গ করাইছ নিজের পেছনে। ওদের যে সিস্টেম হয় আর কি, মানে স্ব ইচ্ছায় নিজেরা নিজেদেরকে বলি দিয়ে দিয়েছে। তুমি ওই সিস্টেমটাই, আমি ওই এন্টিটিকেই উদ্দেশ্য করে বলছি আপনাদের সামনে, যে সে ওই সিস্টেমটাই রেডি করেছে এভাবে, যাতে এই লোকগুলো ইজিলি উৎসর্গ করে। ওই যে বিশ্বাস থেকে শুরু করে সব কিছু 11টা বছরে সুন্দরভাবে সুতোয় সুতোয় গাঁথা ছিল। এখন সে 11 বছর কেন অপেক্ষা করছে এটা সেই ভালো জানে, কারণ উদ্দেশ্য তো তার আমাদের না। এবার আসি কয়েকটা ক্লুতে, যে ক্লুগুলো আরো বেশি শক্ত করে আমার এই থিঙ্কিংয়ের পেছনে। আমি কয়েকটা ঘটনা কিন্তু বলেছি। এনটিটি সুড়ঙ্গ ব্যবহার করে, ছোট ছোট গর্ত ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুততম সময়ে পৌঁছাতে, যদি সে উঠতে না পারে বা যদি সে লুকোতে চায়। ওই বাড়িতে 11টা পাইপ ছিল। পাইপের আকারটাকে একটু ইমাজিন করুন তো। ওই পাইপটাই যদি আপনার সামনে বিশাল আকারে থাকে, তাহলে ওটা কি হয়? ওটা একটা টানেল হয় না? তো এই গোলাকার পাইপটা, এটা সুড়ঙ্গ হয় না তখন যদি বিশাল আকার হয়, আপনার সাইজেরই হয়। এন্ট্রিটির জন্য কি আপনার সাইজের পাইপ দরকার? আমি জানি না কেন ওই জায়গায় সে 11টা পাইপ রেখেছে, সে তার চালটা কি। এখন যেটা আমার মনে হয় যে তার চাল এইটাই, যে সে এইখানে যে ছিল, সে যে 11টা লোকের জান সুন্দরভাবে মানে তার সিস্টেম অনুযায়ী নেওয়ার যে সিস্টেমটা সে করেছে, এটা দেখানোর জন্য দুনিয়ার মানুষকে যে আই ওয়াজ হিয়ার আর তোমরা কিচ্ছু করতে পারো নাই। এটা আমার ধারণা। কারণ এই সুড়ঙ্গগুলো আপনি ওইভাবে ধরুন না, পাইপ দিয়ে কে আসা যাওয়া করবে? কারা আসা যাওয়া করবে? ধরলাম এনটিটি আসা যাওয়া করে, তাহলে ওই পাইপের রাস্তাটা তাদের জন্য সুড়ঙ্গ হয়ে যাবে। সুড়ঙ্গের কাজ করছে, গুহার কাজ করছে তাদের লুকোনোর জন্য। কারণ এনটিটি চাইলে সে এই মুহূর্তে পিঁপড়া হতে পারবে, একটু কঠিন না। এই জন্যই তারা বিভিন্ন জায়গায় সহজে প্রবেশ করতে পারে। আপনি একটা পিঁপড়াকে সব জায়গায় দেখবেন যে কিছু কিছু জায়গায় পিঁপড়া ঢুকে যায়, ঠেকাতে পারবেন না, সে সবখানে যে পৌঁছাতে পারবে। এখন আপনার তো আর আমার তো সেই সামর্থ্য নাই যে আমরা পিঁপড়া হব, তার আছে। সে বাতাসে মিশে যেতে পারে, সেই সামর্থ্য কি আপনার আমার আছে? থাকলে তো আমি তো এই মুহূর্তে আমি মাইকে কথা বলতাম না, আপনি এখানে বসে ইয়ারফোন আমার কথা শুনতেন না। এটা শেয়ার্ড সাইকোসিস না, এটা হচ্ছে যে আমি এখানে ছিলাম, মানুষ ওই এনটিটি দেখাতে চেয়েছিল যে মানুষরা দেখো আমি এখানে ছিলাম, তোমরা কিচ্ছু করতে পারো নাই। এবং আলটিমেটলি সেটাই হয়। আপনি তো বলতে পারবেন না যেটা ডেমনিক অ্যাক্টিভিটি, তাই না? আপনি সুন্দর মতো লিখে দিলেন, অস্বীকার করে দিলেন, যেটা সে নিজেও চায়।
যে অস্বীকার করো। তুমি অস্বীকার করলে আমি যে কালকে আবার আরেকজনকে ধরতে পারবো, আর তুমি যদি আজকে স্বীকার করো কালকে যে আমি আরেকজনকে ধরতে পারবো না। এটাই সে চায় যে আপনি অস্বীকার করবেন, আমিও মনে করবো যে আর এটা শেয়ার্ড সাইকোসিস, কালকে আমার ঘাড়ে এসে চেপে বসবে আর একটা শিকার নেওয়ার জন্য। এর বাইরে অনেকগুলো ব্যাপার ছিল। যদি ধরে নিলাম যেটা শেয়ার্ড সাইকোসিস, ঠিক আছে, ধরে নিলাম যে সবাই ডিলিউশনাল, সবাই অডিটরি হ্যালুসিনেশনের শিকার, ধরে নিলাম নারায়ণী দেবী যার ডেড বডিটা পাওয়া যায় বেডরুমে, আপনি আর আমি কি এত এত বেকুব বা এত বড় গাধা যে আপনি থাকা অবস্থায় ধরে নিলাম যে এটা ক্লেম করা হয় যে ললিত, ওইখানে ক্লেমটা কেন করবে? কেউ ছিল ওই জায়গায় সাক্ষী যে ললিত আর ললিতের স্ত্রী নারায়ণী দেবীর গলায় ফাঁস লাগিয়েছিল? কে ছিল ওই জায়গায় সাক্ষী? আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, আপনার ভূত ছিল না, আমার ভূত ছিল না। তাহলে নারায়ণী দেবীর গলায় ফাঁস লাগালো কে? এবার আরও একটা কথা, আপনাকে আমি ধরেই দিলাম, যান, মানুষের গলা টিপার দরকার নেই, যান তো একটা মুরগি ধরে নিয়ে আসেন বা একটা পাখি ধরে নিয়ে আসেন, গলা টিপে ধরে মারান তো দেখি। গলা টিপে ধরে পারেন, ততক্ষণ পর্যন্ত টিপে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত তার দম না যায়। পাখি পাখি আমি পাখির কথা বলছি, এটা মানে একটা বাজারে ব্রয়লার মুরগি পাওয়া যায় না, যা ধরেন না, ধরো গলা চাপ দিয়ে ধরে রাখেন, ও এক মিনিটের মধ্যে মারা যাবে, কিন্তু আপনি পারবেন না এটা করতে। একটা শেয়ার্ড সাইকোসিস যদি তাদের মধ্যে থাকেই, তাহলে ধরে নিলাম যে ললিত আর ললিতের স্ত্রী নারায়ণী দেবীর গলা টিপে মেরে ফেলে স্বাভাবিক ছিল, স্বাভাবিকভাবে এই সেই গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে তারা। এটা এটা হয়, কমন সেন্সে বলে এইটা। আপনি বললামই তো, যদি আপনি একটা পাখির গলা টিপে ধরেন না, আপনি পারবেন না আমি জানি, কিন্তু তারপরও আপনি পারবেনই না এই কাজ করতে। ঠান্ডা মাথায় রক্ত উঠলো, ওটা আলাদা হিসাব, তখন তো শয়তানই ধরে। তো মানে এতটাই সে ডিলিউশনাল, ললিত যে তার নারায়ণী দেবীর গলায় ফাঁস লাগিয়ে দিল, ধরলাম ললিতই করেছে কাজ, তা বাকিরা কোথায় ছিল তখন? রিচুয়ালে লেখা ছিল, রিচুয়ালে কিন্তু লেখা ছিল, হ্যাঁ, রিচুয়ালে লেখা ছিল যে এরকম 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 এরকম, ধরে নিলাম যে রিচুয়ালে লেখাই ছিল যে আগে নারায়ণী দেবীর গলায় ফাঁস লাগাতে হবে, তাহলে তো তার ক্রিয়াটাই হয় নাই। সে একসাথে এই লোকগুলোকে যদি সে মানে দেখে যে নারায়ণী দেবীর গলায় ফাঁস দেওয়া হচ্ছে আর নারায়ণী দেবী আরামসে শুয়ে থাকবে হাত পা না ঝাঁকিয়ে, একটা মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়, সে যখন হাত পা নাড়ায়, ওই হাত পা নাড়ানো দেখলে তো স্বাভাবিক মানুষ সেন্সলেস হয়ে যাবে। পুরো ফ্যামিলি তাকায় তাকে দেখছে, হয় এটা। তো সায়েন্সের হিসাবটা বাদ, যেই ছিল তার সাথে 11 সংখ্যাটা কানেক্টেড খুব ভালোভাবে। ওই লোকগুলোও জানতো না যে তারা মারা যাবে, তারা জানতো যে 11 বছর ধরে তারা তো প্রচুর প্রমাণ পাচ্ছে, তারা তো অহরহ প্রমাণ পাচ্ছে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তারা 11 বছর দেখেছে না, সব অন্ধভক্ত না তারা, তারা তো জানেই তাদের কিচ্ছু হবে না। এখানে আর অদ্ভুত কোনো কিছু ছিলই না। এই লোকগুলো জানতো যে এই লোকগুলো ভোপাল সিংয়ের সাথে দেখা করবে, এটাই ছিল তাদের ইচ্ছা, এর বাইরে কোনো ইচ্ছাই ছিল না। এখন এখানে দুটো ব্যাপার, শেষের কথাটা আগে বলি, শুরুর কথাটা পরে বলবো। শেষের কথা হচ্ছে যে এত তাড়াহুড়ো কেন ছিল এবার? আমার কাছে যেটা মনে হয় যে তাড়াহুড়ো, মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায়, ওই ফ্যামিলিতে একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, যদি ওই মেয়েটা ওই বাড়িতে না থাকে তাহলে 11 সংখ্যাটা ভেঙে যাচ্ছে এই জায়গাতে, 11 সংখ্যাটা কিন্তু ভেঙে যাবে। তো তার সেই ভিকটিম এখান থেকে চলে যাবে। এই জন্যই আমার যেটা মনে হয় সেটা খুবই ফাস্ট ফরওয়ার্ড, যে সেই কাজটা সে দিচ্ছে, মানে খুব ফাস্ট এই কাজটা সে কমপ্লিট করলো। তার 11 বছরের জার্নি এই ললিত পরিবারের সাথে, সে যেই হোক, আমি তো চিনি না জানি না কে সে, যে 11টা বছর ধরে ধৈর্য ধরে এদেরকে পুরোপুরি ম্যানিপুলেট করে এদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে, এদের
উপকারের হোক বা যেটাই হোক, অন্ধভক্ত তাদের মধ্যে এনে দিয়েছে এবং আলটিমেটলি তারা স্বইচ্ছে নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিয়েছে, কিন্তু ধোকায় পড়ে যে ভোপাল সিং আসবে তাদের কাছে। ওই কথা সত্য যে মাটি কাঁপবে এবং আসমান ফেটে যাবে, ওই কথা সত্যই। গলা ফাঁস দিয়ে ঝোলা পরে মাটি তো কাঁপবেই স্বাভাবিক, কারণ আপনি পা দিয়ে ধরতে পারবেন না, তাতে পায়ের তলায় মাটি তো কাঁপছে। আর চোখ, চোখের নার্ভগুলোর মধ্যে রক্ত এসে প্রেশার দিয়ে দিবে, চোখে তারা দেখবেন, মনে হবে যে আসমানটা ভেঙে চুরমার হয়ে গেছে, ইউ আর ডেড। তো এটা হচ্ছে যে ব্যাপার, সে হয়তো 11 সাথেই মিল রেখে করতো, কিন্তু তার হাতে সময় কম হয়ে গিয়েছিল। ওই যে বললাম না যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, দেখেন আপনি 1000টা প্ল্যানিং করলেও লাভ নাই, স্রষ্টার প্ল্যানিং কিন্তু আছে না। আমি সেটা বলছি না, যেখানে স্রষ্টা চলে তাদেরকে বাঁচাতে পারতেন, আমি তো এই কথা বলার হক রাখি না। মানে ব্যাপারটা হচ্ছে যে সে 1000টা প্ল্যান রেডি রেখেছিল অবশ্যই, কিন্তু তার প্ল্যানটা ভেস্তে যাওয়ার মতো অবস্থা দেখা দেয় যখন মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায়। নইলে কিন্তু তাদের মৃত্যুর সাথে 11 লিঙ্ক পেয়ে যেত ভালোভাবে। 11 কিন্তু কোনো লিঙ্ক নেই। এবার আসি শুরুর কথাতে। পুরো ব্যাপারটা কিন্তু ললিতকে ঘিরে, তাই না? ললিত ব্যক্তিটাকে ঘিরে। এই ব্যক্তির লাইফে স্ট্রাগল ছিল, সে মারধরের শিকার হয়েছিল এবং সে দুর্ঘটনার শিকার হয় এবং কিছু কারণে সে কিন্তু বোবা হয়ে যায় বেশ কয়েক বছর বা কয়েক মাসের জন্য, যতটুকু আমি বেশি শিওর হতে পারছি না যে মানে কী পরিমাণ সময়ের জন্য সে বোবা ছিল। আপনি কারোর সাথে কথা বলা বন্ধ করে দিন, দেখুন যে আপনার আত্মিক চেঞ্জ হবেই, আপনার রুহের চেঞ্জ হবেই। ইতেকাফ করার কথা আমাদেরকে কেন বলা হয়? ইতেকাফ যখন আপনি করবেন, আমরা যখন ইতেকাফ করি মসজিদে বসে, আমরা সবসময় আল্লাহর ইবাদত করি, আমরা ভালো পরিবেশের মধ্যে থাকি বিধায় আমাদের অন্তর পরিষ্কার হয় এবং আমাদের রুহের উন্নতি ঘটে। কিন্তু আপনি যদি ডিপ্রেসড অবস্থায় অন্ধকার ঘরের মধ্যে বসে থাকেন, আপনি যদি কথা না বলতে পারেন, তাহলে সেই জায়গায় একজন না একজন এসে টেক প্লেস করবে যে ভালো কোনো কিছু বই আনবেন আপনার জন্য। আমি তার উদাহরণ নিজেই। আমার লাইফ এলোমেলো হয়েছে, কিন্তু আমার ডিপ্রেশনের কারণেই আমি স্টিল ডিপ্রেশনে সাফার করি, কিন্তু আমাকে সেভ করার মতো লোক আছে। ললিতকে আমি 100% শিওর কেউ সেভ করতে পারে নাই, এই জন্য ললিতের সাথে অ্যাটাচমেন্টটা হয়। এবং ধীরে ধীরে ললিতের যে কথা বলে চলে যাওয়ার যে শক্তিটা, মানে কথা বলার শক্তিটা যে চলে গিয়েছে, সেটা যে ফিরিয়ে এনেছে সেই এন্টিটি, সে কিন্তু রাতারাতি করতেও পারে নাই, আমি শিওর। কারণ আপনি রাতারাতি কোনো কিছু ঠিক করতে পারবেন না। ওই এন্টিটিও এমনও তো হতে পারে যে সে ললিতের উপরে বসেছিল, ইম্পসিবল তো না। ওই এন্টিটি কথা বলেছে, এটা গ্যান্ডিকে দেবে, কারণ ললিত তো বোবা ছিল, তাই না? তো বোবা থাকা অবস্থায় সে কি তার মনে কথা এক্সপ্রেস করতে পেরেছে সবার কাছে? ধরে নিলাম সে দু একটা কথা হয়তো লিখে জানিয়েছে, কিন্তু বাকি সময় সে পারত। একটা বোবা মানুষ কি যদি দেখে যে তার সামনে কাউকে গলা কেটে মেরে ফেলছে, সে কি ডিসক্রাইব করতে পারবে যে গলা কেটে মেরে ফেলেছে কীভাবে? সে শুধু হাত দিয়ে দেখাবে যে গলা কেটে ফেলেছে, ইশারা দিয়ে দেখাবে যে গলা কেটে ফেলেছে, মানে কীভাবে কাটলো, কী আসা বিষয়, এটা কীভাবে সে বলবে, তাই না? তা আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি বুঝতে পারি যে যেই সময়টায় ললিত ডিপ্রেশন বা ওই কঠিন সময়টা পার পেয়েছিল, ওই সময়তেই তার সাথে অ্যাটাচমেন্ট ঘটে, তার সাথে যেই অ্যাটাচমেন্টটা ঘটার কথা সেটাই ঘটে। এবং ওই অ্যাটাচমেন্ট আত্মপ্রকাশ করে আমি খুবই ভালো, এবং ললিতা পরিবার কিন্তু জীবিত নেই ওই অ্যাটাচমেন্ট যে করেছে সে আসলে ভালো কিনা সেটা দেখার জন্য, কারণ তারা তো নাই। ললিতকে একা দোষ দেওয়া যাবে না, কারণ সে নিজেই এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে। বট গাছকে যদি আপনি দেখেন, তাহলে বট গাছ একটা ফাদার ফিগারের মতো। ললিতের স্বপ্নে তার বাবা আসতো, বাবা ভোপাল সিং স্বপ্নে আসতো, বাবা আসতো তো সে ওই জায়গাটা নিয়ে নিয়েছিল।
তার খেলাটা আরেকটু চলতো, কিন্তু ওই যে বললাম না মেয়েটার বিয়ে ঠিক হয়ে যাওয়াতে তার খেলাটার গতিবেগ বদলে গিয়েছে এবং সে আলটিমেট স্যাক্রিফাইসটা নিয়ে নিল। শেয়ার সাইকোসিস একটা নাম আমি দিয়ে দিলাম। আমি নাম লাগিয়ে দিলাম ললিতার, আমি নাম লাগিয়ে দিলাম ললিতার স্ত্রীর, যে তারা দুজন মিলে নারায়ণী দেবীকে গলায় ফাঁস দিয়েছিলেন। কিন্তু ওই জায়গায় আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, পুলিশও ছিল না, ভূতও ছিল না, কেউই ছিল না। আত্মহত্যা করতে গেলে কেউ দরজা বন্ধ করে করে, দরজা খোলা রেখে করে না। তারা জানতো তারা মরবে না, তারা জানতো, তারা তারা বিশ্বাস করে অনেক বড় দাম হারিয়েছে তারা, সাথে জীবনটাও গেল তাদের। এই ছিল আমাদের প্রথম কেস স্টাডি। আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন এবং আল্লাহ হাফেজ।